আসসালামু আলাইকুম। শুরু করছে অবাধ্য পেছাটেন উপন্যাস। লিখেছেন সাতিয়া শওকত বাবলি। পর্ব সংখ্যা 2। সময় গড়ালো। দুর্য বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যাপকের কক্ষে, কিন্তু পৃথার দেখা নেই। দপ্তরে এসে জানান দিল পৃথা আজ কলেজে আসেনি। আবারও হতাশ হলো দুর্য। বিড়বিড়িয়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে এবার আর ভুল করল না ছেলেটা। কলেজ কর্তৃপক্ষ এবং পৃথার সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিয়ে নিল। অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। খানিক সময়ের মধ্যেই তুর্য এসে পৌঁছালো পৃথাদের বাড়িতে। বেশ বড়সড় শৌখিন বাড়িটা। তুর্য উষ্ঠ পাকিয়ে হাসল। আরসের পানে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখে রাজাকারের মতো এর ওর টাকা মেরে দিয়ে এত সুন্দর বাড়িটা করেছে। আরস প্রত্যুত্তর করল না কোনো। এমনই তুর্য এই কথার প্রেক্ষিতে কি বলা উচিত জানা নেই তার। তুর্য এগিয়ে গেল পৃথাদের ঘরের দরজার সম্মুখে। কলিং বেল বাজাতে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল যে সব পরিপাটি আছে কিনা। প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে। যদি সকলের নজরই না কাটতে পারে তবে এত সুদর্শন হয়ে লাভ কি? নিজের পর্যবেক্ষণেও সন্তুষ্ট হলো না ছেলেটা। আরসের পানে তাকিয়ে প্রশ্ন করল, সব ঠিক আছে তো আরস? আরস আপাতমস্তক পর্যবেক্ষণ করল তুর্যর। অতঃপর হাসি মুখে বলল, একদম স্যার। তুর্য আশ্বস্ত হলো। হাত বাড়িয়ে বাজালো কলিং বেলটা। মিনিট খানেকের মধ্যেই একজন যুবক এসে দরজাটা খুলল। নম্র কণ্ঠে তুর্যকে প্রশ্ন করল, জি, আপনারা কারা আর কাকে চাই? এটা পলাশ শিকদারের বাড়ি না? জি। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, আপনারা ভিতরে আসুন। তুর্য আরুষকে নিয়ে ভেতরে ঢুকল। ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো পলাশ শিকদারকে। বলল, বাবা, তোমার সাথে কারা যেন দেখা করতে এসেছে। পলাশ শিকদার নিজের কক্ষে ছিলেন। কেউ তার সাথে দেখা করতে এসেছে শুনেই কক্ষ থেকে বাইরে এলেন। বসার কক্ষে ঢুকতে ঢুকতে বললেন, কই, কারা এসেছে? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো। ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে। অনেক বছর আগে দেখেছিল সে এই লোকটাকে। আগের মতো তরতাজা এখন আর নেই তিনি। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যেও টাক পড়েছে বিশাল। তবে চেহারায় মিল আছে। তুর্য স্বস্তি পেল। না, সে ভুল স্থানে আসেনি। এটাই তার শ্বশুর বাড়ি। তুর্য এগিয়ে গেল পলাশ শিকদারের পানে। অত্যন্ত নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। পলাশ শিকদার ভ্রু কুচকালেন। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তুর্যের পানে। ছেলেটাকে বোধহয় চেনলেন না তিনি। আবার শ্বশুর বলে সম্বোধন করছে। প্রীতা ছাড়া তো কোনো মেয়ে নেই তার। তাহলে এই ছেলের শ্বশুর সে কিভাবে হলো? পলাশ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, তুমি কে? তুর্য যেন বিস্মিত হলো। তার শ্বশুর তাকে চিনতে পারছে না। এ কি এক মর্মান্তিক ঘটনা! তুর্য কাঁদতে গিয়েও কাঁদল না। নিজের মনকে সান্ত্বনা দিল। রাজাকাররা ভালো মানুষকে চেনেও না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল পলাশ শিকদারের পানে। নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুরমশাই? আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো মেয়ের হাঁসের বাচ্চার মতো জামাই, তুর্য চৌধুরী। পলাশ শিকদার চমকালেন। বিস্মিত দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি তুমি তুর্য? তুর্য হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ের জামাই। তুর্যর উত্তর আসার সাথে সাথেই গম্ভীর হলো পলাশ শিকদারের মুখশ্রী। তার স্মরণে এলো পৃথার বিয়ে, তুর্যের চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো। মনে মনে ক্রোধ জমালো বয়স্ক লোকটা। থমথমে কণ্ঠে বলল, তুমি হঠাৎ এখানে? ডিভোর্স নিতে এসেছ? তা না আসলেও চলতো। পৃথার সাথে তোমার বিয়ে হওয়ার সময়ে ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইনি ডিভোর্সের ঝামেলা নেই এখানে। তবে মুখে তালাক দেওয়ার একটা বিষয় আছে। যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল, তবে তার সামনে না এসে দূর থেকে দিলেই ভালো হতো। থামলেন পলাশ শিকদার। আবার বললেন, পৃথা এই বিয়ে সম্পর্কে কিছু জানে না।
ওর বয়স তখন ছিল মাত্র 10। বিয়ে, সংসার, স্বামী কোনোটাই ওর জ্ঞানে ছিল না তেমন। পরবর্তীতে তুমিও ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের ভুলের জন্য ছোট্ট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক। তাই ওই বিয়েটা সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলে উপস্থাপন করেছি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও, বিষয়টা হিতে বিপরীত হতে পারে। ওর মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা। তাই তালাকটা দূর থেকে দিলেই ভালো হয়। পলাশ শিকদার গড় করে বললেন কথাগুলো। হঠাৎ এতদিন পর তুর্যকে সম্মুখে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল পুরো লোকটা। পৃথার অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে তা মেয়েকে জানাতে দিতে একদম ইচ্ছুক নন পলাশ শিকদার। সে কোনোভাবেই চান না মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ নেমে আসুক, মন ভাঙুক বা তাদের ভুল বুঝুক। বড় আদরের মেয়ে যে তার, তাই তো এলাকা ছাড়ল। এতগুলো দিন ধরে মেয়ের থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন, আর আজ কিনা সেই সত্যিটা হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটার প্রতি ভীষণ ক্রোধ জন্মাচ্ছে, আবার মেয়ের জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনের এত বড় সত্যের মুখোমুখি হয় তবে তার কি প্রতিক্রিয়া হবে ভেবে পাচ্ছেন না পলাশ শিকদার। তার উপর যদি জানতে পারে বিয়ের দিনই বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, তখন কি করবে? পলাশ শিকদার ঠিক জানেন তার মেয়েটা উপরে উপরে ভীষণ চঞ্চল চটপটে হলেও ভিতরে ভিতরে একদম নাজুক, ভীষণ আবেগী। নিজের জীবনের এত বড় সত্যি জানলে হয়তো আরো নাজুক হয়ে পড়বে। না, তিনি বেঁচে থাকতে তার মেয়ের উপর আর কোনো ঝড়ঝাপটা আসতে দিবেন না। এমনি তাদের ভুলে অল্প বয়সে মেয়েটাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তুর্য শূন্য পলাশ শিকদারের কথাগুলো। বিস্ময়ের জোয়াল ঝুলে গেল তার। যে বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা, সেই বউ কিনা জানেই না বিয়ের কথা। তার রাজাকার শ্বশুরটা তার এত বড় একখানা বিয়েকে পুতুল বিয়ে বলে চালিয়ে দিয়েছে। তুর্যর মুখশ্রী থমথমে হলো। গম্ভীর কণ্ঠে সে বলল, আমি কোনো তালাক টালাক দিতে আসিনি শ্বশুরমশাই। আমি এসেছি আমার বউকে সাথে করে নিয়ে যেতে। তুর্যর কথায় যেন বিস্ফোরণ ঘটল উপস্থিত সকলের মধ্যে। এতদিন পর ছেলেটা এসে এমন কিছু বলবে কল্পনা করেননি কেউ। পলাশ শিকদার চুপ রইলেন। বুঝতে চেষ্টা করলেন তুর্যের মুখভঙ্গি। ছেলেটা কি সত্যি বলছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? পলাশ শিকদার চুপ রইলেও চুপ থাকতে পারল না তার দুই ছেলে পিয়াস আর পিয়াল। এই ছেলেটা যে তুর্য, সে বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই তাদের মেজাজের পারদ হৈ হৈ করে তুঙ্গে পৌঁছে গেছিল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে রয়েছিল এতক্ষণ। কিন্তু এখন আর ধৈর্য কুলালো না। তার ছোট্ট বোনটার জীবনের সাথে এত বড় একটা খেলা খেলে এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল পিয়াস, অত্যন্ত ক্রোধের সাথে বলল, ঠাট্টা করছিস এতদিন পর এসে? তোর সাথে আমাদের সম্পর্কটা হাসি ঠাট্টার হলেও এখন আর তা নেই। তুই যেদিন আমার বোনকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলি, সেদিনই সে সম্পর্কের ইতি ঘটেছে। তুর্য তাকালো পিয়াসের পানে, দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না। আমি আমার বউকে নিতে এসেছি, আর নিয়ে যাব। হুঙ্কার তুলল পিয়াল। তুর্যের পানে তেরে গিয়ে বলল, কার বউ? কিসের বউ? এক্ষুনি বেরিয়ে যা তুই আমাদের বাড়ি থেকে। আগে জানলে তোকে বাড়িতেই ঢুকতেই দিতাম না আমি। কেউ স্বীকার করুন বা না করুন, আজ থেকে 7 বছর আগে পৃথার সাথে আমার বিয়ে হয়েছিল। সেই অনুপাতে সে এখনো আমার বউ, আর আমার বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। পিয়াল ক্রোধের বশে আবার তেড়ে গেল তুর্যের পানে। তবে তুর্যকে কোনো আঘাত করার আগেই তাকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে সে তুর্যকে বললেন, সে কথা তোমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে এ বিয়ে তুমি মানো না। তাহলে আজ কি হলো? তুর্যের মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠল। নতকণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সেই ভুলের প্রায়শ্চিত্তই করতে এসেছি আজ। আমি সবটা মেনেই পৃথাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাই, কিন্তু আমি আমার ভুলের পুনরাবৃত্তি করতে চাইছি না। আর আমি আমার মেয়েকে কখনোই আর তোমার হাতে তুলে দেব না। তুমি এখন আসতে পারো। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ল তুর্য। ভীষণভাবে বলতে ইচ্ছে করল,
আমার বউকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেওয়ার কে? তবে মুখে কিছুই বলল না ছেলেটা। হাজার হলেও এটা তার শ্বশুর মশাই। তার উপর আজ প্রথম দিন শ্বশুর বাড়ি এবং শ্বশুরের মুখোমুখি হয়েছে সে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করে আর খারাপ হতে চাইল না। এমনি বিগত দিনে কম ভুল সে করেনি। ওষ্ঠ টেনে জোরপূর্বক হাসল তুর্য। চোখ মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মতো ব্যবহার করবেন না শ্বশুর মশাই। আমি আমার ছোটখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই। আমার বউটাকে দয়া করে আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। পলাশ শিকদার হতভম্ব হলেন। এই ছেলে নির্লজ্জের মতো এসব কি বলছে? ছোটবেলা থেকে যতদূর ছেলেটাকে তিনি দেখেছিলেন তাতে জানতেন তুর্য রক্তটা গম্ভীর জেদি ছেলে। এখন তো দেখা যাচ্ছে এ ছেলে নির্লজ্জ ও ভীষণ। ভাগ্যে সেদিন তুর্য বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল, আর বিয়ে মানবে না বলেছিল। নয়তো এই নির্লজ্জটা আজ মেয়ের জামাই হিসেবে তার গলায় বিঁধে থাকত। অবশ্য না বিধে বাকি রয়েছে কোথায়? এখনো যেহেতু তালাক হয়নি, তার মানে এই নির্লজ্জটা এখনো তার মেয়ের জামাই। ফুঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, বেয়াদব। একদম ঠিক বলেছেন শ্বশুরমশাই। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদবে পরিণত হচ্ছে। আমার ভিতরে একটু আদব ফিরিয়ে আনতে হলেও আমার বউটাকে আমায় ফিরিয়ে দিন আপনি। দয়া করুন আমার উপর। পলাশিকদের হয়তো বলতে চাইলেন কিছু একটা, কিন্তু তার আগে পিয়াস মুখ খুলল। বাবার পানে তাকিয়ে বলল, এটাকে এখনো সহ্য করছো কেন বাবা? এটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকে। পৃথা একটাবার এই সম্পর্কে কিছু জানতে পারলে কি হবে ভেবে দেখেছ? পিয়াসের কথায় দাঁতে দাঁত চাপল তুর্য। বিড়বিড়িয়ে বলল, আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার শ্বশুরমশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছেন। এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আলবদর আল আলম শামস যুক্ত আছে। আরস পাশেই ছিল, তাই তুর্য বিড়বিড়িয়ে কথাগুলো বললেও সে বেশ ভালোইভাবে শুনেছে সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল তুর্যের পানে। ফিসফিসিয়ে বলল, এখন শুধু মোহাম্মদ আলী জিন্নাহ, ইয়াহিয়া খান আর ভুট্টুই বাকি আছে স্যার। তারা চলে আসলেই ষোলকলা পূর্ণ। আরসের কথা শেষ হতে না হতে তার পানে রক্তচক্ষু নিয়ে তাকালো তুর্য। কটমট করে বলল, চুপ থাক আহমক। এদের কথা একদম মুখেও উচ্চারণ করবি না। ঘোষিটি বেগম, রাজাকার, আলবদল, আল শামস এদের সাথেই পারছি না। তার মধ্যে যদি আবার এই 3 বাটপার চলে আসে, এদের সাথে আমি একা মানুষ বুদ্ধিতে গোলাতে পারবো নাকি? আরস আমতা আমতা করল, কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলল, তবুও স্যার, সবাই যখন এসেছে এরাও যদি চলে আসে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরসের পানে, কটমট করে বলল, তাহলে এই 3টার সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবো, এই আহাম্মকটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে স্বাধীন করে দিয়ে যান। আরস চুপসে গেল, আর বলল না কিছুই। পলাশ শিকদার তেতে উঠলেন এবার বেশ। কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তুর্য তাকালো পলাশ শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বললেই তো আর সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। পৃথা আমার বিয়ে করা বউ, ওকে ডাকুন, বউ নিয়ে চলে যাই। পৃথা ঘরে ছিল। বসার কক্ষে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এদিকে আসছিল সে। তবে বসার কক্ষে ঢোকার আগেই তাকে থামিয়ে দিল সুফিয়া বেগম। তাড়াহুড়া করে বললেন, কোথায় যাচ্ছিস? ওখানে ভাইয়ারা তারপর বাবা চিৎকার চেঁচামেচি করছে কেন তাই দেখতে যাচ্ছিলাম। সুলতানা বেগম ঢোক গিললেন। মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তে, তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়ে যদি সবটা জেনে যায়, ভাবতেই গলা শুকিয়ে আসছে সুফিয়া বেগমের। আমতা আমতা শুরু করলেন তিনি। এদিক ওদিক দৃষ্টি ফেলে বললেন, তোর বান্ধবী রীতি কল করেছিল, কি নাকি জরুরি কাজ আছে, এখনই ওদের বাসায় যেতে বলেছে তোকে। প্রীতা ভুল কুচকাল। তার জানা মতে রীতির এখন কলেজে থাকার কথা। সে আজ কলেজে যায়নি বলে রীতিও কি যায়নি? হয়তো যায়নি। যাক, আজ বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। পৃথা মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা, আমি তাহলে রীতিদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ, যা। মায়ের অনুমতি পেতে পৃথার সম্মুখের দিকে পা বাড়ালো। কলিজা কাঁপল সুফিয়া বেগমের। হন্তদন্ত হয়ে সে হাত ধরে আটকালেন মেয়েকে। দ্রুততার সাথে বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস? পেছনের দরজা দিয়ে যা। পৃথার কপালে ভাঁজ পড়ল। তার মায়ের আচার আচরণ কেমন একটা লাগছে আজ।
কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। তার মা কি লুকাচ্ছে কিছু? পৃথা ভ্রু কুচকাল, সন্ধিহান কণ্ঠে শুধাল, মা, কিছু কি হয়েছে? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? জোরপূর্বক হাসলেন সুফিয়া বেগম। আমতা আমতা করে বললেন, না, কি হবে? তুই বরং রীতির সাথে দেখা করে আয়, মেয়েটা কল করেছে অনেকক্ষণ। পৃথা আর কথা বাড়ল না, তবে মায়ের আচরণও সন্দেহজনক। সে যাক, রীতিদের বাড়ি থেকে এসে না হয় দেখা যাবে কি হয়েছে। পৃথা আবারও পা বাড়ালো বসার কক্ষের দিকে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও, অতঃপর বললেন, পেছনে দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে। ঝামেলার মধ্য থেকে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা। অতঃপর সে পেছনের দরজা থেকে বেরিয়ে গেল বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। তুর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করল পৃথার। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতো উপেক্ষা করে বসে রইল ছেলেটা। অথচ তার বউয়ের দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আলবদল আলসামস শালারা মিলে তার বউটাকে কোথাও সরিয়ে দিয়েছে, নতবা এতক্ষণেও কি একবার এদিকটায় আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবল কিছুক্ষণ, পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্যই সে যতক্ষণ এ বাড়িতে থাকবে ততক্ষণে মেয়েকে বাড়িতে আনবেন না। না, এভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না। অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। তুর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহারের কি শ্রী! একবার শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর কড়াই গন্ডায় উসুল করে নেব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্তি নিয়ে তাকালেন তুর্যের পানে, থমথমে কণ্ঠে বললেন, না আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্য দৃষ্টি তীক্ষ্ণ হল, দৃঢ় কণ্ঠে বলল, চারিদিকে শুধু রাজাকার আলবদল আলসামসে ভরপুর, তাতে কি? আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালের যুদ্ধে এই রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দেওয়ার। তবুও শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনি আমিও জিতব। একদিন না একদিন এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এইটুকু বলে থামল তুর্য। আবার বলল, বেহায়া যখন হয়েছি, বেহায়া আরো হব। তবুও আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করেই ছাড়বো ইনশাল্লাহ। পলাশ শিকদার, পিয়াস ও পিয়াল তিনজনই অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝুলানো চশমাটা চোখে পড়ল। অতঃপর আরশকে আদেশ দিল, আরশ, চল, এখানে থেকে আর কাজ নেই আমাদের। কথাটা বলে তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাহিরে। আরশ একবার দুই পুত্রসহ পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরশ অবাক হলো। নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? তুর্য তাকালো আরশের পানে, চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে এত দেরি হলো কেন হামক? দেখেছিলি তো ওই রাজাকার আর তার রক্তে ভরা দুইটা আলবদল আলসামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আর একটু হলেই মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম। বাবা! আরশ বলল না কিছুই, ড্যাবডেবিয়ে শুধু চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যিই বলছে নাকি অভিনয় করছে। কারণ তুর্যের সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপরে আবার অভিনয়ে পাকাপোক্ত এই লোক। আরশকে মেয়েদের মতো এভাবে ড্যাবডেবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস, মির্জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার তার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে বসলো। অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরশ। আরশ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারের সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধহয়।
ব্যাটার শুধু হাঁস মুরগির উপর নজর। দেখছিস না, আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকে ধাওয়া করছে। আরও শুনল তুর্যের কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, কই, আপনাকে তো কেউ ধাওয়া করেনি। আপনার শ্বশুর আর শালারা এতক্ষণও তো অনেকবার রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতেও এসেছিল। কই, তখন তো ঠিক তেজি স্বরে তাদের সাথে কথা বলেছেন, বেহায়ের মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং দেখিয়ে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের নামে বদনাম করছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরসের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি আরসের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাড় ধরে রাস্তার কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে বলবে, যা মীর জাফরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপ্টা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণীর আছে, আরসও তাই চুপ রইল। চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করল। পরন্ত বিকেল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতোমধ্যে। আকাশের এক কোণ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের। সূর্য এই এই কর্ষণে এসেও দাঁড়িয়ে রয়েছে পৃথার বাড়ির সামনে। বিকেলের দিকে হুট করেই কল এলো, আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসার জরুরি কাজ পড়েছে, দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি। আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পিছনে লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখন সে গতিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটাবার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটার, তাকে দেখার যে হৃদয়ে বড় তৃষ্ণা জমেছে সে বহুদিন আগে থেকে। পৃথা তাদের বাড়ির ছাদে ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদে। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে তার মা হঠাৎ তাকে রিদিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রিদি কলেজে গিয়েছে, তাহলে সে কল করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যে বলেছি? তবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ কল করেছে, আমি রিদি ভেবেছি। কিন্তু কথা হলো, যদি রিদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তরও সুফিয়া বেগম দিলেন না। আমতা আমতা করে বললেন, আমি কি জানি, আমি তো রিদি ভেবেছিলাম। পৃথা নিজ মনে দুপুরে ঘটা ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার উপাশে। তুর্যকে দেখে বিন্দুমাত্র চিনতে অসুবিধা হলো না মেয়েটার। এ তো সেই ব্রিটিশ লোকটা। পৃথার ভ্রু কুঁচকে এলো, এই লোকটা এখানে কি করছে? তুর্যকে সম্মুখে দেখি মেজাজ বিগড়ালো পৃথার। একে একে মনে পড়ল সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরো চোখে পড়তেই মাথায় খেলে গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরোগুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড়সড় একটা টুকরো। অতঃপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ ধরা নিশানা করল তুর্যর ফর্সা কপালটা। সময় ব্যয় না করে ডান হাত ধরা দ্রুতই ইটের টুকরোটা ছুঁড়ে মারল তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরাটা খুব সুন্দরভাবেই লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য। দ্রুত নিজের ডান হাত তুলে কপালে চেপে ধরল। কণ্ঠে তুলল আহমূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়ল আড়ালে, যাতে তাকে কেউ দেখতে না পায়। তুর্য কপালে হাত দিয়েই আশেপাশে তাকালো। না, কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরাটা কে মারল? নিশ্চয়ই তো রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো আর কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেলল। কপাল থেকে হাত নামিয়ে ধরল চোখের সম্মুখে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। তুর্য কপাল টান টান করে দেখলো সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমিটার কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে, চারিদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যর ঘুম ভাঙেনি এখনো। হোটেলের শুভ্ররঙা বিছানা দখল করে উদম শরীরে উপর হয়ে শুয়ে আছে সে। কোমর অব্দি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান জানালা থেকে আসা মৃদু আলোয়। উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যর ঘুমের মধ্যেই কক্ষের দরজায় টোকা পড়ল।
বাহির থেকে আরশ দরজার মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, স্যার, স্যার। আরশের ডাক কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে ফেললো ছেলেটা। আরশ আবার ডাকলো, স্যার, 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে। তুর্যর কর্ণে আঘাত হানলো কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজকেই তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চেয়েছিল, অথচ ঘুম থেকে উঠতে উঠতেই 9টা বাজিয়ে দিল। সব ওই মেয়েটার দোষ। কাল রাতে বউয়ের চিন্তায় চিন্তায় তো ঘুমাতে দেরি হয়েছে। না, মেয়েটা ধরা দিচ্ছে না তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করে চোখ মেলে তুর্য, 2 হাতে ভর করে বিছানায় উঠে বসল। মুহূর্তে ফর্সা শরীর থেকে খসে পড়ল পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষের প্যাটানো ফর্সা শরীর, কালো বড় বড় লোমে আবৃত সে বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টটা স্থান পাওয়া প্যাটে 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আয়ুষকে বলল, তুই যা, এখনকার সব কাজ কর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। আরশ আর দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। তুর্য মিনিট 10-এর মধ্যেই ফ্রেশ হয়ে তাড়াহুড়া করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আরশকে এদিকের কাজে রেখে সকালে নাস্তা না করে চটজলদি বেরিয়ে পড়ল পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বউয়ের দেখাটা আজ সে পায়। এমনি কয়েকটা দিন ঢাকায় কাটাবে বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়েই এই যে কয়েকটা দিনের জন্য সে আবার ঢাকায় যাচ্ছে, এতে কি নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে, তা কি তার মুরগির বাচ্চার মতো বউটা জানে? একদমই জানে না। মেয়েটা তো এইটুকুনি জানে না যে তার মতো এত সুন্দর হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পৃথা আর হৃদি আজ একসাথেই কলেজে আসছিল। শুভ্ররঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরঙা নরম দেহখানা, মাথায় আবার শুভ্ররঙা হিজাব বাঁধা। পৃথাদের কলেজ ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব করে ইচ্ছে করে কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে, আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগে কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বিধবা অনুভূতি দিচ্ছেন? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এ কথা প্রকাশ করতে পারে না মেয়েটা, এত সাহস তার নেই। তাছাড়া এইসব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাত ধরে হেলে ধুলে হাঁটতে হাঁটতেই পৃথার হঠাৎ চোখ পড়ল তুর্যের পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ জলজল করছে। পৃথার স্মরণে এলো গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধবোধ জন্মালো, মায়া হলো তুর্যের জন্য। তবে পৃথার চিন্তার মধ্যেই হৈ হৈ করে উঠল রীতি। তুর্যের দিকে আঙুল তাক করে বলল, এই লোকটাই তো তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানাও নিয়েছিল। পৃথার ভ্রু কুচকাল। এই লোকটাকে তো সে সেদিন দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চিনিও না, তাহলে তাকে কেন খুঁজছিল? পৃথা কিঞ্চিত সময় নিয়ে ভাবল। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজে নিত। এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষের তাকে খোঁজার কারণ হিসেবে এই একটা ছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসছে না। এর জন্যই বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখে দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যের জন্য পৃথার হৃদয়ে জন্মানো মায়া ফুস করে উড়ে গেল। সাথে সাথে ক্রোধের পারদটা তরতর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ি চাকা দিয়ে পেশে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথা বলল। তার বেলায় কিছু না, সে কিনা কি একটু বলেছে, তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামির পরিচয় দিবে ভাবতেও পারেনি পৃথা। না, এখনো অবধি বাবা পর্যন্ত বিষয়টি চায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগে এই ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবার আস্ত রাখবে না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল,
আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রু কুচকাল পৃথার কথায়। গাড়ির সাথে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময়। কি একটা ছোট ঘটনা যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্যর কুঞ্চিত ভ্রুজোড়া আরো কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করল, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজব। পৃথা কপাল কুচকাল। সরু দৃষ্টিতে তুর্যর পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছে পোষণ করছেন না? তুর্য নিজের 2 হাত বগল দাবা করল, নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমার অত অযথার সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। তুর্যের প্রথম বলা না কথাটায় পৃথায় স্বস্তি নিঃশ্বাস ফেললেও পরের কথাগুলো কর্ণে পৌঁছাতেই তেতে উঠল। জাজালো কণ্ঠে বলল, এ ব্রিটিশ লোক, কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ, পাজি, দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। তুর্য চেতে গেল মুহূর্তেই, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেব বেয়াদব মেয়ে। মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দেব। পৃথা ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্যই আপনার ওই ইংরেজদের বড়লোকি জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতবম্ব হলো। এইটুকুনি 5 আঙ্গুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেওয়ার ভয় দেখাচ্ছে? এই মেয়েকে জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করারও দুঃসাহস দেখাতো না। তুর্য হিসিয়ে উঠল, পৃথার দিকে তেড়ে গিয়েও নিজেকে সংযত করল। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে। থামল তুর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। না, নিজের ক্রোধ কিছুতেই বাহিরে আসতে দেওয়া যাবে না, তাহলে ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে হবে। ক্রোধে ফুসফুস করতে করতে নিজের গাড়িতে উঠে বসল তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তেই সাই সাই করে পৃথার দৃষ্টি সীমানার বাহিরে চলে গেল। পৃথা ভেঙচি কাটল, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন, যত সব ইংরেজদের বংশধর। কথাটা বলতে বলতেই মেয়েটা ঢুকে গেল কলেজের ভিতরে। একটু পরে ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশেহারা প্রকৃতি, গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহকে মাথায় নিয়েই রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাই সাই করে চলছে তুর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরশ রাস্তা পরিবর্তন করল। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামল এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্নমাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেচর প্রাণীর এবং কীটপতঙ্গের সমাগম। তুর্য নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরানো ভাঙাচোরা একটা বাড়ি। আরশকে সাথে নিয়ে বাড়ির ভেতরের দিকে ঢুকলো তুর্য। দুইজনই এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতসেঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুড়িয়ে পথ রোধ করে রাখা হয়েছে। তুর্য ভ্রু কুচকে তাকালো আরশের পানে। আরশ তাড়াহুড়া শুরু করলো, দ্রুত পকেট থেকে চাবি বের করে খুলল তালাটা। তুর্য সময় ব্যয় করলো না, পুরনো কাঠের দরজায় ক্যাচ ক্যাচ ধ্বনি তুলে ভেতরে ঢুকল। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাউনি, শরীরের পোশাকের অবস্থা বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিচড়ে এখানে তুলেছে। তুর্য তেতে উঠল, গলা চড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন আহমক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকায় কেনা চেয়ারে কেন এই দূষিত লোকজনকে বসিয়েছিস বেয়াদব? আরো হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেলল নিচে। তুর্য বাঁকা হাসল, হাঁটু মুড়ে বসল লোকটার পাশে। হাত বাড়িয়ে একটানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কস্টিপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগনবিদারী চিৎকারের ধ্বনি।
তুর্য খুব একটা পাতা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা, জাল টাকা, ড্রাগ, ইয়াবা সহ আরো অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারায় 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিলি। কথাটা বলেই ভ্রু কুচকাল তুর্য, ঘাড় বাঁকিয়ে আরসের পানে তাকিয়ে বলল, আমারও কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত আরস? বউটা না আমার নিকট ধরা দিচ্ছে, আর না জানানো কমাচ্ছে। আরস কাচুমাচু মুখ করল, আমতা আমতা করে বলল, বউকে মারলে বউ আপনি পাবেন কোথায় স্যার? তুর্যর কপালে ভাঁজ পড়ল, ভাবুক ভঙ্গিতে বলল, তাও ঠিক। কথাটা শেষ করে তুর্য আবার তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়া সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলি, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তোর শ্বশুরও কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো তুর্যর পানে, কম্পিত কণ্ঠে বলল, আপনি আপনি কে? তুর্য বাঁকা হাসল, আরসের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, ওই ছেলেটাকে চিনিস? ওর নাম আরশ শেখ। আরশ শেখ নামটা কর্ণে পৌঁছাতে কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আরশের পানে, অস্ফুটন্ত কণ্ঠে বলল, আরশ শেখ। তুর্য উঠে দাঁড়ালো, আরশের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁত করছে রে আরশ। আমি বরং গাড়িতে গিয়ে বসি একটু, কল্পনায় বউয়ের সাথে বাসরটা সারি, ততক্ষণে তুই এটার সেবা যত্ন কর। কথাটা বলেই তুর্য ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরশ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতঃপর আবার তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণের কাচুমাচু খুলো সেরে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তে আরশের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারায় রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল, বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেবি। নরকে তোমাকে স্বাগতম বেবি। ঘণ্টাখানেক কেটে গেল, আরশ বেরিয়ে এলো রংচং উঠে যাওয়া স্যাঁতস্যাঁতে কক্ষ থেকে। ঘেমে নিয়ে একসা অবস্থা ছেলেটার। শার্টের ওপরের দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। তুর্য গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আরশের মধ্যে আবারও কাচুমাচু ভাব ফুটে উঠল। দুনিয়ার কোনো মানবকে আরশ ভয় না পেলেও এই তুর্য নামক প্রাণীর ভয়ে সে সর্বদা আড়ষ্ট। আরশ বেশ ভালোভাবেই জানে তুর্যর ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র। আরশ আশেপাশে চোখ ঘোরালো, একবার ভাবলো তুর্যকে ডাকবে না, তবে পরক্ষণেই মত পরিবর্তন করল। এখানে আর সময় অতিবাহিত করাটা ঠিক হবে না, অতি দ্রুত তাদের ঢাকা যেতে হবে, সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করলো আরশ, ধীরকণ্ঠে বলল, স্যার। তুর্য নড়ে চড়ে উঠল, বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুলল সাথে সাথেই। আরশের পানে তাকিয়ে বলল, দিল্লি তো আমার শখের বাসরটার মাঝপথে আটকে কেবল বউটাকে চুমু খেতে নিয়েছিলাম, তাও তো সহ্য হলো না। কাকের মতো কা কা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মির্জাফরের বংশধর বলি? আরশ আমতা আমতা করল, বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম, আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছে আমার ছিল না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো আরশের পানে, আদেশের সুরে বলল, গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে। আরশ এলোমেলো দৃষ্টি ফেলল, বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে বেশ সাহসের সঞ্চার ঘটালো। অতঃপর বলল, স্যার, আপনি আর কতদিন আমার মাথায় নুন রেখে বড়ি খাবেন? নাক মুখ কুচকালো তুর্য, অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, এই মির্জাফরের বংশধর, একদম আমার নামে মিথ্যা বদনাম ছড়াবি না। আমি মোটেই নুন দিয়ে বড়ি খাই না। আমি বাজার থেকে সব সময় মিষ্টি বড়ি কিনি, আর কোনোভাবে 2-4টা টক বড়ি পড়লে তোকে খাওয়াই, নিজে খাই না। আরো হতাশ হলো, এই লোকের সাথে কথা বলাই বেকার। এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ভালো। চারিদিকে উৎসব লেগেছে, বসন্ত উৎসব, সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসেও ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? তুর্যের 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ, বুক ধরফর করে সারাক্ষণ চিন্তায় চিন্তার অস্থির হয়ে উঠেছে সে ক্রমশ। তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে। তার উপর তার বউটা তাদের বিয়ের কথাও জানে না। যদি কোনোভাবে তার না দেখা বউ কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদকুটার লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতো বউটাকে, তুর্যর বুক কাঁপছে, অস্থির হয়ে উঠছে সে।
তাই তো ঢাকায় যাওয়ার 4 দিনের মাথায় আবার রাজশাহী ফিরল ছেলেটা। এই 4টি দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়ালে ছিল না। খেয়ালে থাকলে ব্যবসা গোল্লায় গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারতো না। তপ্ত নিঃশ্বাস ফেলে তুর্য আরশকে সাথে নিয়ে পৃথাদের কলেজে ঢুকল। বসন্ত উৎসবের রঙে রেঙেছে পুরো কলেজ চত্বর। প্রায় সকল মেয়েরাই শরীরে বাসন্তী রঙা শাড়ি চড়িয়ে নানান বাহারে সাজিয়েছে নিজেদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ বড়সড় স্টেজও সাজানো হয়েছে কলেজ মাঠে। আর এই উৎসবের তাগিদে বাইরের মানুষদেরও আজ ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগের মোটেও হাতছাড়া করেনি তুর্য, যদিও সে এমনিও চাইলে যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে। তবুও সাধারণ মানুষদের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদেই এই সুযোগটা লুফে নিয়েছে তুর্য। তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে। গলার কাছটায় আবার কিঞ্চিত লাল রঙের নকশা। ফর্সা শরীরে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ। হাতে হাতঘড়ি আর মাথার চুলগুলো পিছনে ঠেলা। আরুষের শ্বাসটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করলো। আরুষকে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে রে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো? আরুষ বিস্তর হাসল, খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগলই হবে না স্যার, একদম গলায় ঝুলে পড়বে। আপনাকে আর যা লাগছে না। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, অস্ত্র বাঁকিয়ে বলল, তুই আবার আমার দিকে নজর দিস না আরুষ, আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নই। তাছাড়া আমার ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আরুষ চুপসে গেল। সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? সে কি মেয়ে নাকি যে তুর্যের পানে নজর দিবে? ছি, কিসব আজে বাজে কথা। আরুষ মনে মনে তুর্যের এ জঘন্য ভাষের তীব্র নিন্দা জানালেও প্রকাশ্যে চুপ রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের। তুর্যও চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো একবার, অতঃপর পিছন ঘুরে অন্যদিকে যেতে উদ্যত হলো। হঠাৎ করে হাতে টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্তি নিয়ে পেছন ঘুরে তাকালো তুর্য। অমনি যেন থমকে গেল। এ তো সেদিনের সেই ঝগড়ুটে মেয়েটা। সেই মেয়েটা এত সুন্দরী কিভাবে হলো? উজ্জ্বল শ্যামবর্ণা শরীরে বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে সে। ঝগড়ুটে নারী, চুলগুলো খোলা, চোখে মোটা কালো কাজলের প্রলেপ, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃদস্পন্দন বেড়ে গেল। দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার, কিন্তু পরক্ষণে সে মনকে ধাতস্থ করল। নিজের হৃদয়ের এমন পাপ কার্যের তীব্র নিন্দা জানালো। মস্তিষ্ক ধারা কঠোরভাবে হৃদয়কে শাসালো। তার বউ আছে বলে, বউ থাকতে অন্য নারীর পানে তাকানো পাপ, মহাপাপ। তুর্য ঢুক গেল। নিজের হৃদয়কে পাপ কার্য থেকে বিরত রাখতে আবারও উদ্যত হলো অন্যদিকে চলে যেতে। তখনই পেছন থেকে চেঁচানোর শব্দ এলো। পৃথা চেঁচিয়ে বলল, আরে আরে, আমার শাড়ি! তুর্য থমকে দাঁড়ালো, ভ্রুকুচকে তাকালো সে পেছনের দিকে। ভালোভাবে খেয়াল করে দেখলো তার হাত ঘড়ির সাথে মেয়েটার শাড়ির আঁচল বেঁধেছে। তুর্যর কিছু বলার আগে পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ আর তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো তুর্যর হাতঘড়ি থেকে, কিন্তু পারল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ পৃথা। বিরক্ত হলো তুর্য, কপাল কুঁচকে বলল, আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেয়েটার শাড়ির আঁচল নিয়ে, কিন্তু সে ব্যর্থ। আর এদিকে বিরক্তি বেড়েছে চরম পর্যায়ে। শেষে আর কোনো ইতিউতি না করে একটানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলেই ক্ষান্ত হলো ছেলেটা। অতঃপর বলল, ব্যাস, হয়ে গেছে। পৃথা চমকালো বেশ। নিজের শাড়ির আঁচলটা দু হাতে ধরল চোখের সম্মুখে। কান্না পেয়ে গেল মুহূর্তেই। নতুন শাড়ি তার, মাত্র আজই পরেছে, তার মধ্যে এই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেলল। তেতে উঠল পৃথা, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন? তুর্য নির্বিকের ভঙ্গিতে জবাব দিল, এভাবে নির্লজ্জের মতো অন্যের ঘড়িতে আটকালে তো ছিঁড়বই। সব দোষ আমার শাড়ির, তাই না? আপনার ঘড়ির কোনো দোষ নেই। আমার শাড়ির যদি নির্লজ্জ হয়, তবে আপনার ঘড়িও নির্লজ্জ। মোটেই না, আমার ঘড়ি আমার মতোই সভ্য। উষ্ঠ পাকালে পৃথা তাচ্ছিল্যে সুরে বলল, আপনি সভ্য, তবে অসভ্য কে? তুর্য দাঁতের দাঁত চাপল, কটমট করে বলল, তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো, বেয়াদব মেয়ে? পৃথা কিছু বলতে চাইল, তবে তার আগে তাদের কথোপকথনের মাঝে ফোড়ন কাটল আরশ। তুর্যকে ডেকে বলল, স্যার। তুর্য গর্জে উঠল, আরশকে ধমকে বলল, চুপ আরশ, একদম আমাকে থামাতে আসবে না। আজ এই বেয়াদব মেয়েটাকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো আমি।
তুর্যের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল পৃথা। চড়া গলায় বলল, কি বললেন আপনি? আমি বেয়াদব? আপনি তো ইংরেজদের বংশধর, পাঁচই বদমাইশ পুরুষ মানুষ। অভদ্র মেয়ে, মুখ সামলে কথা বলো। বলবো না। কি করবেন আপনি? তুর্য রেগে গেল আরো। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পৃথার শাড়ির আঁচলটা ধরে আরো কিছুটা অংশ ছেড়ে দিল। পৃথা হা হয়ে গেল। ক্রোধে রিরি করে উঠল তার শরীরখানা। অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সে দৃষ্টিকে। পৃথা হুট করেই পা উঁচু করে দাঁড়ালো তুর্যের সম্মুখে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই হাত বাড়িয়ে 2 হাত দিয়ে খামচে ধরল তুর্যের পাঞ্জাবির গলার কাছের অংশটা। শক্ত হাতে টেনে ছিঁড়ে দিল মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলল, সদ্বুত। তুর্য ফুঁসে উঠল আরো। নিজের গলার দিকে তাকিয়ে ক্রোধ চরম পর্যায়ে তার। বুকের কাজটা ছিঁড়ে ফর্সা বক্ষ ভাগ উন্মুক্ত হয়ে উঠেছে জনসম্মুখে। তুর্যের মেজাজের পারদ লাফিয়ে লাফিয়ে উপড়ে উঠল। রক্তলাল হলো চক্ষুদ্বয়। কপালের নমনীয় রগগুলো ফুলে ফেঁপে উঠেছে ইতিমধ্যে। স্থান কাল পাত্র কোনোদিন না ভেবে সে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পৃথার নরম গালে। পৃথা স্তব্ধ হলো। অজান্তেই মেয়েটার হাত চলে গেল গালে। ছলছল করে উঠল চোখ দুটো। বাবা মা ভাই হাজার বকলেও কেউ কখনো মারেনি তাকে, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পৃথা আশেপাশে তাকালো। তাদের ঝামেলাকে ঘিরে ছোটখাটো একটা জটলা পেকে গেছে ইতিমধ্যে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পৃথার, আবার কান্নাও পাচ্ছে। পৃথা আর দাঁড়ালো না এক মুহূর্ত। দৌড়ে ওই স্থান থেকে প্রস্থান করলো একটু সময়ের মধ্যেই। আরশ এতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল দুজনের ঝগড়া। পৃথা দৌড়ে চলে যেতেই মুখ খুলল সে। তুর্যর পানে তাকিয়ে বলল, স্যার। তুর্য মহা বিরক্তি নিয়ে তাকালো আরশের পানে। কটমট করে বলল, কি হয়েছে? জিহ্বা ধারা নিজের 2 উষ্ঠ ভেজালো আরশ। আমতা আমতা করে বলল, স্যার, এই মেয়েটাই আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আরশের পানে। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এই দাজ্জাল মহিলা আমার বউ? আরশ উপর নিচে মাথা ঝাঁকালো, মুখে বলল, জি স্যার, এটাই আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র বউ, পৃথা ইসলাম। তুর্য হতভম্ব হলো। কিঞ্চিত সময় নিয়ে হুট করে বুকে হাত দিল। বুকটা চেপে বলল, আরশ, পানি আন। বউ দেখে কেমন কলিজা শুকিয়ে যাচ্ছে আমার, যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে। আরশ ভয় পেল। তুর্যের অ্যাটাক? এর থেকে আতঙ্কের আর কি হতে পারে? ছেলেটা সময় ব্যয় করলো না একটু। দৌড়ে গেল গাড়ির নিকট। গাড়ি থেকে 1 বোতল পানি নিয়ে আবার দৌড়ে ফিরে এলো তুর্যের পানে। ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা। তাড়াহুড়া করে বলল, স্যার, পানি তাড়াতাড়ি খেয়ে নিন। তুর্য পানির বোতল হাতে নিল। এখনো যেন তার বিশ্বাস হচ্ছে না এই তার বউ। সেই প্রথম দিন থেকে যে মেয়ের সাথে চরম শত্রুতা পোষণ করে বেড়াচ্ছে, এখন এসে কিনা জানতে পারে সেই শত্রুই তার মুরগির বাচ্চার মতো বউ। আচ্ছা, সে কানে ভুল শুনছে না তো? আর একটু নিশ্চিত হতে তুর্য আবার শুধালো, ভাই, তুই নিশ্চিত এই দাজ্জাল মহিলাই আমার বউ তো? জি স্যার, একদম 100% নিশ্চিত। তুর্যের গলা শুকিয়ে এলো। নিজের হাতে ধরে থাকা বোতলটার চিপি খুলল। ঢকঢক করে গিলল বোতলের অর্ধেকটা পানি। হুট করে কিছু একটা স্মরণে আসতেই পানি পান করা থামিয়ে দিল সে। বোতলটা পাশে অদূরে ছুঁড়ে ফেলল। অতঃপর আরশের পানি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না যে ওইটা আমার বউ? এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম, এর দায়ভার কে নিবে শুনি? আরশ ঢুক গেল। আমতামতা করে বলল, স্যার, আমি তো বলতে চাইছিলাম, কিন্তু আপনি থামিয়ে দিলেন। জোর করে বলতি, এমনি সময় তো খুব ফটর ফটর করে করতে পারিস বেয়াদব। থামলো তুর্য। চিন্তিত সুরে বলল, নিশ্চয়ই বউটা আমার ব্যথা পেয়েছে ভীষণ। আরশ জিহ্বা ধারা উষ্ঠ ভেজাল। বুকে সাহস নিয়ে বলল, স্যার, দাজ্জাল মহিলারা ব্যথা পায় না। সাথে সাথে তেতে উঠল তুর্য। ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ বেয়াদব, আমার বউকে একদম দজ্জাল বলবি না, তাহলে তোকে আমি শুলে চড়াবো। আরশ চুপসে গেল, তবে মনে মনে ভেঙচি কাটতে ভুলল না একটুও। উষ্ঠ পাকিয়ে বিড়বিড়িয়ে বলল, নিজে নিজে এতক্ষণ বউকে দজ্জাল দজ্জাল বলে মুখে ফেনা তুলল, এখন এসেছে বউয়ের প্রতি প্রেম দেখাচ্ছে, শালা গিরগিটি কোথাকার।